টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এখান থেকে তোমরা খুব সহজেই অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ, এই 4টি অধ্যায় পরীক্ষা হবে। পাশে নাম্বার বিভাজন দেওয়া আছে, দেখে নেবে কোন অধ্যায় থেকে কত নম্বর পড়বে। 1-এর দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের লুনি হল আন্তর্জাতিক নদী, উপনদী, অন্তর্বাহিনী নদী। সঠিক উত্তরটি হবে ভারতের লুনি হল অন্তর্বাহিনী নদী। পরের প্রশ্ন, খ, লোয়েস সমভূমি পলি, বালি, লাভা দ্বারা গঠিত। সঠিক উত্তরটি হবে লোয়েস সমভূমি বালি দ্বারা গঠিত। পরের প্রশ্ন, গ, ভূত্বকের প্রায় 90, 85, 60, 55% স্থান আগ্নেয় শিলা দ্বারা গঠিত। সঠিক উত্তরটি হবে 90%। পরের প্রশ্ন, ঘ, মিয়েন্ডার গঠিত হয় নদীর উচ্চ, মধ্য, নিম্ন গতিতে। সঠিক উত্তরটি হবে মিয়েন্ডার গঠিত হয় নদীর মধ্য গতিতে। নেক্সট কোশ্চেন, সাহারা মরুভূমির শিলাময় স্থানকে বলে হামাদা, রেগ, ওয়াদি। সঠিক উত্তরটি হবে সাহারা মরুভূমির শিলাময় স্থানকে বলে হামাদা। পরের প্রশ্ন, চ, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীটি হল নীল নদ, নাইজার নদী, কঙ্গো নদী। সঠিক উত্তরটি হবে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীটি হল কঙ্গো নদী। 2-এর দাগ, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2-এর দাগের ক, ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন নদীর গতিপথে অবস্থিত? উত্তরটি হবে ভিক্টোরিয়া জলপ্রপাতটি জাম্বেজি নদীর গতিপথে অবস্থিত। পরের প্রশ্ন, খ, ব্যাসল্ট কি জাতীয় শিলা? উত্তর হবে আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, গ, আমি ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছি, আমি কে? উত্তরটি হবে জিব্রাল্টার প্রণালী। নেক্সট কোশ্চেন, ঘ, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উত্তর হবে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল আরাবল্লী। পরের প্রশ্ন, ও, ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? উত্তর হবে মাজুলি। পরের প্রশ্ন, চ, পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? উত্তর হবে পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম উচ্চ আসোয়ান বাঁধ। 3-এর দাগ, অনধিক 30টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি, প্রতি প্রশ্নের মান 2 করে। 3-এর দাগের ক, পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম কি? সেই নদীটির উৎস ও মোহনা লেখো। উত্তরটা দেখে নাও। পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম হল নাইজার। নাইজার নদীর উৎস গিনি উচ্চভূমি ও মোহনা গিনি উপসাগর। পরের প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? উত্তরটা দেখো। মালভূমিকে দেখতে অনেকটা আমাদের পড়ার টেবিলের মতো, কারণ মালভূমির উপরের দিকটা টেবিলের মতোই প্রায় সমতল, এবং টেবিলের ধারগুলো যেমন খাড়া হয় ঠিক তেমনি মালভূমির চারপাশের ঢালও খুব খাড়া দেখায়। টেবিলের আকৃতির সাথে মিল থাকার জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। পরের প্রশ্ন, গ, আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের পরিচয় দাও, অথবা আফ্রিকার নিরক্ষীয় অরণ্যের বৈশিষ্ট্য কি কি? উত্তরটা দেখো। অবস্থান, আফ্রিকার মধ্যভাগে কঙ্গো অববাহিকায় এবং গিনি উপকূলে কঙ্গো গণপ্রজাতন্ত্র, ক্যামেরুন, আইভরি কোস্ট এবং মাদাগাস্কারের পূর্ব দিক এই অরণ্য অঞ্চলের অন্তর্গত। উদ্ভিদ, রোজউড, এবনি, মেহগনি প্রভৃতি গাছ এখানে জন্মায়। বৈশিষ্ট্য, 1, এই অরণ্যের গাছগুলি খুব লম্বা হয় এবং ডালপালা বিশিষ্ট হয়। 2, পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলিতে সারা বছর সবুজ পাতা থাকে। 3, পাতাগুলি বড় আকারের হয় এবং এক অপরের সঙ্গে মিলে চাঁদোয়ার মতো আচ্ছাদন সৃষ্টি করে।
4. বনভূমির অন্তর্ভাগ সূর্যালোকের অভাবে অন্ধকারচ্ছন্ন, দুর্ভেদ্য লতাগুল্ম আচ্ছাদিত থাকে। 4 দাগ, অনধিক 50টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক, মহাদেশীয় মালভূমি কাকে বলে, উদাহরণসহ লেখো। উত্তরটা দেখে নাও। ভূ আন্দোলনের ফলে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসমান পাতগুলির চলাচলের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন ভূমিভাগগুলি বিচ্ছিন্ন হয়ে মালভূমি হিসাবে অবস্থান করে। একে মহাদেশীয় মালভূমি বলে। বর্তমানে এই মালভূমিগুলি ক্ষয় পেয়ে নিচু হয়ে গেছে। উদাহরণ, গ্রিনল্যান্ডের অঞ্চল জুড়ে এই ধরনের মালভূমি দেখা যায়। পরে প্রশ্ন খ, গিরিখাত ও ক্যানিয়ন সম্পর্কে টিকা লেখো। গিরিখাত, পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল ও ভূমির বন্ধুরতা বেশি থাকে বলে নদীর গতিবেগ খুব বেশি হওয়ায় নদী নিচের দিকে বেশি ক্ষয় করে। আর্দ্র অঞ্চলে বহমান জলধারে কিছু ধসজনিত কারণে উপত্যকার পার্শ্বক্ষয়ও হয়। এর ফলে নদীখাত যখন ইংরেজি অক্ষর ভি আকৃতির মতন দেখতে হয় তখন তাকে বলে গিরিখাত। উদাহরণ, কালীগণ্ডকী নদীর কালীগণ্ডকী গিরিখাত হল হিমালয় পার্বত্য অঞ্চলের গিরিখাতগুলির মধ্যে অন্যতম। ক্যানিয়ন, কোনো নদী যখন বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং গতিপথে যদি কোমল শিলাস্তর থাকে তাহলে নদীর নিচের দিকে খুব বেশি ক্ষয় করে। এর ফলে নদীর উপত্যকা ইংরেজি অক্ষর আই আকৃতির ন্যায় অত্যন্ত গভীর ও সংকীর্ণ যেই গিরিখাত সৃষ্টি করে তাকে বলে ক্যানিয়ন। উদাহরণ, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হল পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। 5 দাগ, অনধিক 80টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। এর জন্য 5 নম্বর থাকবে। মিশরকে নীলনদের দান বলা হয় কেন? উত্তরটা দেখে নাও। মিশরকে নীলনদের দান বলার কারণ। মিশরকে নীলনদের দান বলার কারণগুলি হল: 1. প্লাবনভূমি। মিশরের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমির কম, কিন্তু নীলনদের উৎস অঞ্চলে অধিক বৃষ্টির জন্য মিশর প্লাবিত হয়। এতে মরুভূমির উপর নতুন পলি সঞ্চিত হয়, যা কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. পশুপালন। নীলনদের উপত্যকার বিস্তীর্ণ তৃণভূমিতে পশুপালনের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 3. পরিবহন। নীলনদ নাব্য, তাই নীলনদ নৌ চলাচল ও যোগাযোগের সহজ মাধ্যম। ভূমধ্যসাগরের মোহনা থেকে নীলনদ প্রায় 1500 কিমি পর্যন্ত নৌ পরিবহনযোগ্য, ফলে জলপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে। 4. কৃষিকাজ। প্রায় প্রতি বছর বন্যার সময় বন্যার জলে ও অন্য সময় নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়, ফলে উন্নত মানের তুলো, গম, আম, তামাক, মিলেট, চীনাবাদাম প্রভৃতির চাষ হয়। সেই জন্যই মিশর একটি কৃষিপ্রধান দেশে পরিণত হয়েছে। পরের পয়েন্ট 5. জলবিদ্যুৎ উৎপাদন। নীলনদের উপর নির্মিত বাঁধগুলি থেকে জলবিদ্যুৎ উৎপাদিত হয়, যা শিল্প ও কৃষির উন্নতিতে সাহায্য করেছে। 6. শিল্পোন্নতি। নীলনদের তীরবর্তী শহরে বস্ত্রবয়ন, পশম, সিমেন্ট, মোটর গাড়ি প্রভৃতি শিল্পের উন্নতি হয়েছে। এই সব কারণের জন্যই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীলনদের দান।